কাজীকে ডেকে আনতে বলে প্রমুখ। তাইমা খানম লেবু শরবত করে প্রমুখের হাতে দিতেই সে বলে, সিরাতকে দেখছি না, কোথায় সে? তাইমা খানম তপ্ত শ্বাস ফেলে নরম গলায় বলে, সিরাত গোসলে গেল মাত্র। মেয়েটা কাল থেকে খাওয়া দাওয়া করেনি। এটুকু বলেই থামলো। দীর্ঘশ্বাস ফেলে মনের মধ্যে উকিঝুঁকি মারা কথাটা বলেই ফেললো, তোমরা আসলেই বিয়ে করেছো? সিরাত আমাকে একবারও বললো না। আমি কি রেগে যেতাম? বরং খুশি মনে মেনে নিতাম। তোমার মতো লক্ষ্মী ছেলে কে না চায় মেয়ের জামাই হোক। তবে বাবা, যা হওয়ার হয়েই গেছে। আমার সিরাতকে সুখে রেখো। এ পৃথিবীতে আমি অভাগী কয়দিনই বা বাঁচবো। প্রমুখের মনে দয়া হলো। মেয়ের প্রতি মায়ের কত ভালোবাসা, কি নরম গলা। সে নিজেকে স্বাভাবিক রেখে বলল, বিয়ে হয়নি শাশুড়িমা, এখন হবে। আপনার আপত্তি থাকলেও হবে। সিরাতকে দেববন্যা বানালেও এই বিয়ে আজ এবং 20 মিনিটের ভেতরেই হবে শাশুড়ি আম্মা। কবির চলে এসেছে কাজীকে নিয়ে। তাইমা খানম তার কথার মানে অর্ধেক বুঝলো, আর অর্ধেক মাথায় ঢুকলো না। তবে নিশ্চিত হলো বিয়ে হয়নি। মনে শান্তি লাগলো তার। কবির প্রমুখের কাছে আসতেই তার কানে কানে বলল, সব ব্যবস্থা করা আছে। রাজি হলে ভালো, না হলে আরো ভালো। মিশন 2 কাজে লাগাতে হবে কবির। কবির মাথা ঝাঁকিয়ে বসলো পাশে। সিরাতের গোসল শেষ হতে দেরি হওয়ায় অধৈর্য প্রমুখ দাঁত কটমট করে বলল, গোসলে যাওয়ার সময় পেলি না, অসহ্য মেয়ে মানুষ। বের হ একবার, সব সুখ মিটিয়ে দেব। প্রায় অনেকক্ষণ যাবৎ শাওয়ার নিল সিরাত। কাল সন্ধ্যা থেকে একটানা কাদার ফলে চোখ মুখ ফুলে গেছে। আজ ঘুম ভেঙেছে একটু আগেই। সারা রাত গুমড়ে মরেছে অপমানে কষ্টে। তার পরিস্থিতি কেউ বুঝতেই চাইল না। অনেকবার ভেবেছিল এই জীবন রাখবে না, কিন্তু ওই যে তার মা, তাই আমার কথা ভেবেই পিছিয়ে গেছে সব সময়। গোসল সেরে বের হলো সে। বারান্দায় কাপড় মেলে আসতেই কানে বাজলো কয়েকটা মানুষের কথা। তাদের বাসায় এত মানুষ কেন? কপাল কুঁচকে মাথায় ঘোমটা টেনে এগিয়ে যায় ড্রয়িং রুমে। হঠাৎ সামনে চোখ যেতেই থমকে যায় সে। পায়ের তলা শিরশির করে ওঠে। সে কাকে দেখছে এখানে? প্রমুখ চৌধুরী তার বাসায় কি করে? চোখ মুখে খেলা করলো এক আকাশ বিস্ময়। তার মা কি সুন্দর হেসে হেসে কথা বলছে। প্রমুখের গায়ে শেরওয়ানি কেন? এই বেশে এখানে কি করছে? মনে হাজারো প্রশ্ন। কালকের সব কথা মনে পড়তেই বুকটা মোচড় দিয়ে ওঠে। মাথা ঘুরে যেতেই দুর্বল হাতে দরজা ধরে নিজেকে সামলায় সে। প্রমুখে বাসা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মাঝেই চোখ আটকে যায় সদ্য গোসল করে আসা মেয়ের দিকে। চোখ মুখ ফোলার ফলে তার আবেদনময়ী লাগছে। ঠোঁট কাঁপছে তিত্তির করে। চোখের ঘন পল্লব বারবার ঝাপটাচ্ছে সিরাত। ফোলা ফোলা গাল দুটো টেনে দেওয়ার উদ্ভট ইচ্ছে মনে জাগলো প্রমুখের। প্রমুখ কপালে ভাঁজ ফেলে সিরাতের দিকে আঙ্গুল তাক করে। এরপর জুলেখাকে বলে, ওই যে তোর ভাবি, লাগেজে শাড়ি গহনা আর মেকআপ সব আছে। 10 মিনিটে সাজিয়ে আমার সামনে নিয়ে আয়। কাজে অপেক্ষা করছে। আমার আর তর সইছে না জুলেখা। জুলেখা সিরাতকে মন ভরে দেখে। কি সুন্দর তার ভাবি। ভাইজানের পছন্দ আছে বলতে হয়। সে লাগেজ নিয়ে সিরাতের সামনে দাঁড়ায়। হাত বাড়িয়ে সিরাতের থুতনি ধরতেই চিৎকার করে উঠে সে। মা, কি বলছে এরা? ও মা, তুমি জানো এই ছেলেকে? বাসায় আসলো কিভাবে? তাইমা খানম ভ্রুকুচকে জবাব দেয়, তোরা নাকি একজন আরেকজনকে ভালোবাসিস। আমাকে বলতে লজ্জা পাস বলেই তো এখন বিয়ে করে নিয়ে যেতে আসলো তোকে। ছেলেটা ভারী মিষ্টি। আমাকে বলিসনি কেন? আমি জানলে কি বাধা দিতাম? এবার যা, রেডি হয়ে আয়। জুলেখা বাহু ধরে সিরাতের মায়ের কথা কানে যেতেই সে চিৎকার করে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। দৌড়ে মায়ের কাছে এসে কান্না মিশ্রিত গলায় বলে, এসব মিথ্যা মা। এই লম্পট ছেলেকে আমি ভালোবাসি না, সব বানোয়াট গল্প। তাইমা খানম কিছু বলার আগেই প্রমুখ বলল, এসব ন্যাকামি বন্ধ করো সিরাত। আমার তারা আছে, একটু পর সন্ধ্যা হয়ে আসবে। শাড়ি পরে আছো, নয়তো এক কাপড়েই বিয়ে হবে। না, তোর মতো গুন্ডা ছেলেকে বিয়ে করব না। উফ সিরাত, ঝামেলা করো না, চুপচাপ যাও। তাইমা খানম মেয়ের মাথায় হাত দিয়ে বলে, কি বলিস? সত্যি তোদের মাঝে কিছু নেই? আমি কি করলাম? সে প্রমুখের সামনে এসে তার হাত ধরলো। অস্পষ্ট স্বরে বলল, বাবা, এভাবে আমার মেয়ের সর্বনাশ করো না। চলে যাও। আরও মেয়ে আছে, সেখান থেকে একটা বিয়ে করে নাও। প্রমুখ বুঝলো সহজে কাজ হবে না। মা মেয়েকে পটানো গেল না, উল্টো হলো সব। থাক, বউ সাজা পরে দেখলেও হবে। যত দ্রুত সম্ভব বিয়ে পড়াতে হবে।
সে চট করে গিয়ে সিরাতের হাত ধরে বলে, চলো, কবুল বলবে। একটু থেমে হুঙ্কার ছেড়ে বলে, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। অনেক তিরিং মিরিং করেছো, আর নয়। কাজী সাহেব ভয়ে কাগজে লেখা সব বাক্য পড়তে লাগলো। সিরাত কেঁদেই যাচ্ছে, হাত ছাড়ানোর জন্য তার পাচ্ছে সে। তাইমা মেয়েকে ধরে কাঁদলো। এ কি করলো সে? কেন বাসায় ঢুকতে দিল? মনে মনে অনুশোচনায় ভুগছে সে। কাজীর সবকিছু বলা শেষে সিরাতের উদ্দেশ্যে বলল। সিরাত না না করে লাফাচ্ছে অনবরত, কিন্তু এই শক্ত হাতের বাঁধন থেকে রক্ষা পাওয়া কি এতটাই সহজ? প্রমুখ ঠোঁট কামড়ে এগিয়ে যায় সিরাতের কানের কাছে, ফিসফিসিয়ে বলে, বলো মেয়ে, কবুল। আমাকেও তো বলতে হবে। সিরাত ইচ্ছে মতো ছোটার আশায় নখ ডাবিয়ে দিচ্ছে প্রমুখের হাতে। প্রমুখ দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। জীবনে তার কাছে শত শত মেয়ে সেদে এসেছে, হাজে নিজে আসলো হালাল কাজে, তবুও এই মেয়ে তারামি করছে। অন্য কেউ হলে এতক্ষণে থাপড়িয়ে গাল লাল করে দিত। অনেকক্ষণ ছুটাছুটি করে এক পর্যায়ে সিরাত করে বসলো একটা অস্বাভাবিক কাজ। নিজের সব দাঁত দিয়ে কামড়ে ধরলো প্রমুখের হাত। এবার ব্যথায় ঝাটকা মেরে হাত ছেড়ে দেয় প্রমুখ। রাগে সেই হাতে চোখ রেখে হিসিয়ে বলে, ছাড় মারবো মেয়ে, ভয় লাগে না? আমাকে কামড় মারিস? এতই যখন কামড় মারার শখ, তবে আয়, আমিও বসিয়ে দিই কয়েকটা। চুপচাপ কবুল বলবি নাকি অন্য ব্যবস্থা করব? সিরাত মাথা দুপাশে অনবরত ঝাঁকানোর মাঝেই প্রমুখ আবারও এগিয়ে আসে তার দিকে। কামার দেওয়া হাত ঝেড়ে সিরাতের বাহু ধরতেই সে রান্নাঘর থেকে দৌড়ে ছুরি নিয়ে আসে। প্রমুখের সামনে দাঁড়িয়ে নিজের গলায় ধরে বলে, দূরে যান, আমার কাছে আসার চেষ্টাও করবেন না। মরে যাব তবু আপনাকে বিয়ে করব না। প্রমুখ হতবাক হয়ে যায় এমন কাণ্ডে। এ কি দেখছে? তার থেকেও তো এক কাঠি উপরে। মরে যাওয়ারও হুমকি দেয় তাকে। সে বড় বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করলো। সামনে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, গলায় লেগে যাবে মেয়ে, হাত থেকে ছুরি সরাও। না, আমার কাছে আসার চেষ্টা করলেই ছুরি চালিয়ে দিব। সিরাত, বেশি কথা বললে কান গরম করে দিব। চুপচাপ ছুরি রেখে আমার কাছে আসো। ভালো মেয়ের মতো কবুল বলো। না, আমি এখান থেকে এক পাও নড়ব না। বাসা থেকে চলে যান বলছি, নয়তো। কথা শেষ করতেই হাতের ছুরি শক্ত করে ধরলো। আর একটু ডাবিয়ে দিলেই গলা কেটে যাবে। প্রমুখ রাগে ফুঁসে ওঠে। এই মেয়ে এত শেয়ানা, এত সহজে ছাড়বে না তো সে। আজকের এক একটা কথার জবাব সে ঠিকঠাক দিবে। শুধু বিয়েটা হয়ে যাক, তারপর দেখাবে কত ধানে কত চাল। মেয়ের পাগলামোতে তাইমা খানম ওনার আঁচল মুখে চেপে চিৎকার করে। সিরাত, এমন করিস না মা। এরপর প্রমুখের পায়ের কাছে গিয়ে বলে, বাবা, আমার মেয়ের জীবন ভিক্ষা দাও, চলে যাও বাসা থেকে। মেয়ের হবু জামাইকে তাড়িয়ে দিচ্ছেন? এমন ছেলে পাবেন কোথায়? দোহাই লাগে, সিরাত রাগের বসে ছুরি চালাবে। তুমি আমার কথা রাখো। সিরাত চিৎকার করে বলল। দূরে যাও মা, ওই লোকের কথা শুনবে না। প্রমুখ হতাশ হলো। কবিরের দিকে তাকিয়ে নিরীহ মুখ করে বলল, এইসব নাটক আর ভালো লাগছে না কবির। শুরু কর, ভালো কথার দাম নেই। কবিরের মাথা ঝাঁকিয়ে চট করে তাইমার সামনে গেল। পকেট থেকে বন্দুক বের করে তাইমার মাথা বরাবর তাক করে সিরাতের দিকে চেয়ে বলে, এখনও সময় আছে ম্যাম। হয় আপনি মরবেন, নয়তো আপনার মা। বিয়ে করলেই ছেড়ে দিব আন্টিকে। দুজনই বেঁচে গেলেন, এটাই কি ভালো হলো না? সিরাত আঁতকে ওঠে। ভয়ে গলা থেকে ছুরি সরে যায় অটোমেটিক। কাপা হাত থেকে ঝনঝন করে পড়লো মেঝেতে ছুরিটা। চোখ বড় বড় করে বিস্ফোরিত দৃষ্টিতে হাত নাড়িয়ে বলল, না না, আমার মাকে মারবেন না। এমন করছেন কেন? একটু শান্তিতে বাঁচতে দেবেন না। প্রমুখ বাঁকা হাসলো। তার মানে কাজ হয়েছে। সে কয়েক পা হেঁটে খপ করে শক্ত করে সিরাতের বাহু ধরে, চোখ গরম করে বলে, বিয়ে করবে নাকি করবে না? সিরাত ডুকরে কেঁদে ওঠে। প্রমুখের পিঠে অনবরত কিল দিতে ব্যস্ত। প্রমুখ চোখ বন্ধ করে শক্ত গলায় বলল, কবির, বন্দুক চালিয়ে আমার না হওয়া শাশুড়ি মায়ের মাথার খুলি উড়িয়ে দে। জি স্যার। কবির স্বাভাবিকভাবে সম্মতি শুনে সিরাত চল্লিয়ে চট করেই বলল, না না না, কিছু করবেন না প্লিজ। আমার মাকে ছেড়ে দিন, সে ছাড়া আর কেউ নেই আমার। হাত থেকে বন্দুক নিচে নামান। আমি কবুল বলছি, বলছি কবুল। প্রমুখ হাত ছেড়ে দেয় অধর বাঁকিয়ে। আরামে গা এলিয়ে দিল সোফায়।
হায়, মাত্র আধ ঘন্টা এই মেয়েকে সামলাতে গিয়ে অবস্থা ব্যাঘাতিক। মেয়েরা এত নাটকবাজ হয় কেন? জীবনটা দফা রফা করে ফেলেছে। তাদের সোজা কথা কানে যায় না। বড়সড় দম নিয়ে বলে। জলদি বলো, সময় দিলাম 3 সেকেন্ড। সিরাত অশ্রুসিক্ত চোখে মায়ের মুখের দিকে তাকায়। তাইমা খানম অঝরে কেঁদে যাচ্ছে। মেয়ের এ কি সর্বনাশ হলো? সিরাত চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক রেখে কাট কাট গলায় বলল, কবুল করলাম আপনার প্রতারণা, কবুল করলাম আপনার জেদ। নিজ ইচ্ছায় আমি নরক জীবন সঁপে নিলাম। সুখের জীবনের সমাপ্তি টেনে দুঃখের জীবন কবুল করলাম। আপনার জেদের কাছে হার মানলেও এই বিয়ে মন থেকে কোনো দিন মেনে নিব না, কোনো দিনও না। ঠকিয়ে বিয়ে করলেন আপনি। এই মনে কোনো দিনও আপনার প্রতি মায়া কাজ করবে না, শুধু ঘৃণা করি আপনাকে। প্রমুখ হতবুদ্ধি হয়ে গেল তার কথায়। এ কেমন কবুল বলল সে? না, এটা মানা যায় না। সুন্দরভাবে 3 বার কবুল বললেই তো হতো। সে উঠে সিরাতের হাত আবারও শক্ত করে ধরল। সোফায় বসে নিজের পাশে সিরাতকে বসায়। এরপর কবিরকে বলল, কবির, বন্দুক নামাবি না। আবার কবুল পড়বে এই মেয়ে। আগের কবুল আমি মানি না। সিরাত দুকরে কেঁদে উঠে রক্তচক্ষু হয়ে তাকায় প্রমুখের দিকে। প্রমুখের বাঁধন থেকে হাত মুচড়িয়ে বলে, আর বলবো না। একটু আগে বলেছি, শোনেননি? মাকে ছেড়ে দিন। ছাড়বো না। প্রমুখের কাট কাট উত্তরে সিরাত ফুপিয়ে কাঁদে। এই ছেলের হাত থেকে কিভাবে রক্ষা পাবে সে? কাজী আবারও কবুল বলতে বলল সিরাতকে। সিরাত মায়ের দিকে তাকায়। তাইমা খানম মেঝেতে বসে অঝরে অশ্রু ফেলছে। মাত্র কয়েক মিনিট, এসব কি হয়ে গেল? সিরাত প্রমুখের দিকে কঠিন চোখে নজর দিয়ে বলে, কবুল। প্রমুখ ভ্রু নাচিয়ে ঠোঁট কামড়ে হাসে। কাজী এবার প্রমুখের উদ্দেশ্যে কবুল বলতে বলল। সিরাতের দিকে ঝুঁকে প্রমুখ হঠাৎই তার ভেজা শ্যাম্পু চুলে মুখ ডোবায়। সেই প্রথম অনুভব করলো স্মেলটায় তার নেশা ধরে যাচ্ছে। মেয়েদের চুলে এত সুন্দর গন্ধও থাকে। মনের কোণে খেলা করলো ভালো লাগা। ইচ্ছে করছে এভাবেই সিরাতের গা ঘেঁষে সারাক্ষণ বসে থাকতে। সে বাম হাতে সিরাতের 2 হাত নিজের মুঠোয় নেয়। ডান হাত সিরাতের ঘাড়ের পিঠে গলিয়ে শক্ত করে চুল টেনে ধরলো। আরো গভীরভাবে চুলে শ্বাস টেনে ঘোর লাগা গলায় বলল, আলহামদুলিল্লাহ। প্রমুখের হাতের স্পর্শে মৃদু কেঁপে উঠে সিরাত। চুল টান পড়ায় হালকা ব্যথাও অনুভব করেছে সে। কান্না থেমে গেল প্রমুখের নরম ঘোর লাগা কণ্ঠ শুনে। সারা দেহ ঝংকারে তুলল নিমিষে। তার কবুল বলায় কি ছিল এটা? এমন লাগছে কেন? আজ এই মুহূর্ত থেকে তারা পবিত্র বন্ধনে আবদ্ধ। কথা না মানলেও সত্য। সিরাতের ঘাড়ে তার হাতের স্পর্শ গাঢ় হতেই বুক ধক করে উঠল তার। গলা শুকিয়ে তৃষ্ণা পেল ভীষণ। তবুও এত জঘন্যভাবে বিয়ে করায় সে মনে মনে জেদ করল। এই প্রমুখের জীবন তছনছ করে ছাড়বে সে। বিয়ে করার শখ গুছিয়ে দেবে আজীবনের জন্য। শেষে তিক্ততা সহ্য করতে না পেরে প্রমুখ নিজেই ছেড়ে দিবে তাকে। সারাক্ষণ অনুশোচনায় ভুগবে। ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করল সিরাত। তার ভাবনার মাঝে অনুভব করে একটা শক্তপোক্ত হাত শিরশির করে তার সারা পিঠে বিচরণ করছে। সিরাত ভয়ে ঢোক গিলে হাঁসফাঁস করে উঠল। সাফওয়ান রেডি হয়ে 91 নম্বর কল করলো সিরাতের ফোনে। কাল সারা রাত একটানা কল করে গেছে। প্রতিবারই একটা মেয়ে কণ্ঠ সুন্দর করে জানিয়েছে নাম্বারটাতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ব্যথিত হৃদয়ে ছটফট করছে সিরাতকে বোঝানোর জন্য। প্রমুখকে এমনিতেই সে সহ্য করতে পারে না। তারপর অনাকাঙ্ক্ষিতভাবে নিজের ভালোবাসার মানুষটির সম্পর্কে এসব শুনবে কখনোই কল্পনাও করেনি। বাসায় আসার পর অনেকক্ষণ ভেবে দেখেছে সাফওয়ান। শেষে যখনই মনে পড়ল সিরাতকে এভাবে কিছু না বলে আসা ঠিক হয়নি, তখন থেকেই ফোন করেই যাচ্ছে। তবে কি সিরাত ভেবে নিল 4-5টা ছেলের মতো সাফওয়ানও তার অতীত খারাপ জেনে ছেড়ে চলে গেছে? কিন্তু বোঝানোর উপায় সিরাত রাখেনি। ফোন অফ করেই বসে আছে সে থেকেই সাফওয়ান চেষ্টা করে যাচ্ছে যোগাযোগ করার জন্য। আসলেই তো, বাবা না থাকলে আর টাকা না থাকলে এছাড়া উপায়ও যে ছিল না। তাই বলে খারাপ সময়ে সেও পাশে থাকবে না? মনে মনে তার কষ্টে হাহাকার বয়ে যায়। সারাদিন শুয়ে বসে কাটিয়ে এবার সে বাইরে যাওয়ার জন্য রেডি হয়।
অন্য উপায়ে যোগাযোগ করে সব বোঝাতে হবে। সে এবারও ফোন অফ পেয়ে রাগে বিছানায় ছুঁড়ে মারল মোবাইলটা। মাথা চেপে ঘন ঘন শ্বাস ফেলে জ্বলে ওঠে। ওই প্রমুখের ব্যবস্থা করবে এখন সে। মাঝখানে আসার স্বাদ মিটিয়ে দিবে। সে ফোন হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে রাহেলার উদ্দেশ্যে বলল, আজ বাসায় নাও আসতে পারি। সিরাতকে খুঁজতে যাচ্ছি মা, অযথা কল করে বিরক্ত করবে না। রাহেলার চোখে জল। আদরের ছেলেটা বাপের মতো হচ্ছে দিন দিন। কত আশা ছিল চাকরি করবে, কিন্তু ওই যে বাপ তার ছেলেকে ব্যবসায়ী বসিয়ে দিল। রাহেলা এক গ্লাস দুধ গরম করে এনে ছেলের হাতে দিয়ে বলে, না খেয়ে যাস না বাবা, সারাদিন কিচ্ছু খাসনি। কিভাবে খাবো? আমার হৃদয়ে কি চলছে কখনো অনুভব করেছো? বলেছিস কখনো সারাক্ষণ বাবা বাবা করে মাথা ঘাস? সাফওয়ান ফুঁসে উঠে চোখ গরম করে বলে, বাবা আমায় বেশি ভালোবাসে, এটা দেখে তোমার জলে মা। দূরে যাও, আমার অনেক কাজ বাকি আছে। একটা পর একটা টেনশন মাথায় ঘুরছে, শুধুমাত্র ওই ছেলেটার জন্য। কথাটা বলেই এক সেকেন্ডও দেরি করলো না সে। হন হন করে বেরিয়ে যায়। তার অনেক কিছু বলা বাকি আছে সিরাতকে। বিয়ে করে সংসার করবে সে, তাহলেই কখনোই কেউ মাঝখানে আসতে পারবে না। সে গাড়িতে উঠে ড্রাইভ করেই চলল সায়রার খোঁজে। সেই একমাত্র মেয়ে যে সিরাতের খোঁজ দিতে পারবে। তাছাড়া সিরাতের বাসা চিনলেও কোন ফ্ল্যাটে থাকে সে জানে না। এবার মনে মনে অনুতপ্ত হলো সে। কেন প্রথম দিন সিরাতের সাথে বাসায় গেল না? কত করে বলল, তবুও না খোঁজ করলো সে। অন্তত বাসাটা চিনে আসা যেত, এখন কাজে লাগতো তার। তাছাড়া সেদিন বাবার জরুরি কলেই তো অফিসে যেতে হয়েছিল তাকে। প্রমুখ সিরাতের হাত শক্ত করে ধরে নিজের মুঠোয় নেই। এরপর শাশুড়ির সামনে দাঁড়িয়ে সালাম করে, মিষ্টি হেসে বলে, আপনার মেয়ের জামাইকে দোয়া করুন, এই যুদ্ধের মতো জীবনের সকল যুদ্ধে যেন জয়ী হতে পারি। তাইমা খানমকে বিয়ে পড়ানোর পর কবির তাকে ধরে সোফায় বসায়। বিয়ে পড়ানো শেষ একটু আগেই। এবার বাসায় নিয়ে যাওয়ার পালা। সিরাত অনুভূতি শূন্য মুখেই মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তাকে বসতে বললে বসছে, দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে থাকছে। তাইমা মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলো, সারা মুখে চুমুতে ভরিয়ে দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস মা, তোর জীবনটা সুন্দর করে সাজিয়ে দিতে পারলাম না, একটা যোগ্য ছেলের হাতে তুলে দিতে পারলাম না। কার জন্য এত কষ্ট করলাম, শেষে কিনা এক ঝড়ে সব লন্ডভন্ড হয়ে গেল। তাইমা খানম জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। কাজীকে বিদায় দিয়ে কবির আসে। প্রমুখ এবার বিরক্ত হয়, চোখ মুখ কুঁচকে বলে, বৃষ্টির আগে ঝড় আসে, আপনি জানেন না শাশুড়ি আম্মা? আর যোগ্য মানে কি? আমার মতো লক্ষ্মী ছেলে দুইটা পাবেন? দোয়া করা বাদে এখন দেখছি বদদোয়া করছেন। প্রমুখ একটু থেমেই দাঁতে দাঁত চেপে বলল, যতই বদদোয়া করেন, এই প্রমুখ ছাড়ছে না আপনার মেয়েকে। বিয়ে যখন করেছি, তবে বাচ্চার বাপ হয়ে তবেই ছাড়বো। সবার সামনে ঠোঁটকাটা কথায় সিরাত ভেতরে ভেতরে জ্বলে ওঠে। হাত ঝটকা মেরে ছাড়িয়ে রেগে তাকিয়ে বলে, অসভ্য, চরিত্রহীন, একদম আমাকে স্পর্শ করবেন না। প্রমুখ চোখ ছোট ছোট করে তাকায়। সিরাত এখন তার বউ। সে বিয়ের আগে যা খুশি তাই করেছে, এখন কি মেয়ে নিয়ে শুয়ে আছে? তবে অপবাদ দিবে কেন? চরিত্রহীন শব্দটা শুনে তার গা জ্বলে যায়। সিরাতের বাঁকা কোমর বাম হাতে শক্ত করে খামচে ধরে বলে, এই যে স্পর্শ করলাম, শুধু স্পর্শ কেন, আর অনেক কিছু করবো বউ। সিরাত ফুপিয়ে ওঠে। এখন থেকে প্রতিনিয়ত এইসবই সহ্য করতে হবে তাকে। প্রমুখ তাড়া দিল জুলেখা আর কবিরকে। এই বাসায় আর এক মুহূর্ত থাকতে নারাজ সে। তাইমা খানমের হাত সিরাতের গা থেকে সরিয়ে বলল, নেকা কান্না বন্ধ করুন শাশুড়ি আম্মা, মনে হচ্ছে আপনার ঘরে চুরি করতে এসেছি। কথা শেষে কপাল কুঁচকে ভাবুক হয়ে বলল, আসলেই তো, এটা যেন তেন চুরি নয়, একদম কলিজা ছিঁড়ে জোর করে ছিনিয়ে নেয়া। আরে আম্মা, থাক, মন খারাপ করবেন না। সিরাতকে ধরে আবারও বলল প্রমুখ, আপনার মেয়েকে শুধু বুঝিয়ে দিলাম জামাইয়ের সেবা কিভাবে করতে হয়, ব্যাস। তাকে রানীর মতো রাখবো, সব ব্যবস্থা আমি করব। তাইমা সিরাতকে এবার গালে আদর করলো, মাথায় হাত বুলিয়ে বলল, আমার মেয়েকে জেলখানায় পাঠাচ্ছি, পারলে এই অভাগী মাকে ক্ষমা করে দিস। সিরাত মলিন হাসলো। প্রমুখের টেনে হিচড়ে নেওয়া হাতের দিকে তাকিয়ে এগিয়ে যায় গেটের কাছে।
সিরাত পেছন ঘুরে মায়ের দিকে তাকিয়ে ফুপিয়ে ওঠে। ক্ষণে ক্ষণে দুহাতে মুখ মুছে। গাড়িতে বসে 4 জন। সেকেন্ডের মাঝেই তাই আমার চোখের পলকে অদৃশ্য হলো ফুলে ফুলে সাজানো গাড়িটি। গাড়ি থেকে প্রমুখ বড় বড় পায়ে বাসার ভেতর চলে যায়। সিরাত চুপ করে সিটে ঘুমিয়ে আছে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। জোলেখা কয়েকবার ডাকলো তাকে, এবার বাহু ঝাঁকিয়ে বলল, ভাবি উঠে বাসায় চলুন।